হ্যালো বন্ধুরা, আমার নাম রোহন, আমার বয়স ২৫ বছর। মেয়েদের চেয়ে বয়স্ক মহিলাদের প্রতি আমার সবসময় বেশি আগ্রহ ছিল। তাদের স্থির ভঙ্গি, সুন্দর শরীর এবং গভীর কথোপকথন আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। যখনই আমি তাদের কাছে থাকি, এক অদ্ভুত শান্তি এবং আনন্দ অনুভব করি। স্কুলের পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল এবং এখন আমি কলেজে ভর্তি হতে যাচ্ছিলাম। আমি একটি ভালো কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে সমস্যা ছিল যে কলেজটি শহরে আর আমার বাড়ি গ্রামে। প্রতিদিন যাতায়াত করা খুব কঠিন ছিল, তাই আমাকে শহরে থাকার জন্য একটি ভাড়া বাড়ি খুঁজতে হয়েছিল। আমি অনেক জায়গা দেখলাম, কিন্তু হয় ভাড়া অনেক বেশি ছিল কিংবা পরিবেশ ঠিক ছিল না। তারপর একদিন আমি এমন একটি বাড়ি পেলাম যা ঠিক ছিল এবং আমার বাজেটের মধ্যেও। কিন্তু আসলে আশ্চর্য হলাম যখন আমি সেই বাড়ির মালকিনকে দেখলাম। কেউ আমাকে বলেছিল যে একজন কাকা রয়েছে, তার কাছে ২-৩টি ঘর খালি আছে। তারপর কি, আমি সরাসরি কাকার বাড়িতে গেলাম এবং দরজায় টোকা দিলাম। তিনি দরজা খুললেন, আমি তাকে দেখেই তো হয়ে গেলাম। সামনে একজন ৫০ বছরের মহিলা দাঁড়িয়েছিলেন, গোঁড়ারং, তীক্ষ্ণ চোখ, মনে হচ্ছিল তিনি এখনও ৩০ বছরের। তিনি এমন ছিলেন যে কোনো পুরুষই তার উপর মুগ্ধ হয়ে যাবে। আমার আগে থেকেই এমন মহিলাদের পছন্দ ছিল। তার শরীরের প্রতিটি অংশ, তার প্রতিটি নড়াচড়ায় আমাকে তার দিকে টানছিল। আমি তার দিকে এমনভাবে তাকিয়েছিলাম যেন একজন তৃষ্ণার্ত জল দেখছে। তার প্রতিটি ভঙ্গিতে এক অদ্ভুত নেশা ছিল যা আমাকে মাতাল করে তুলছিল। ঠিক তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বলুন, কি কাজ? তার কণ্ঠে এক অদ্ভুত মধুরতা ছিল যা আমার কানে বাজছিল। আমি একটু সংকোচের সাথে বললাম, জি জি কাকা, কেউ আমাকে বলেছিল যে আপনার কাছে একটি ঘর খালি আছে। আসলে আমি পাশের কলেজে ভর্তি হয়েছি এবং আপনার ঘরটি ভাড়া নিতে চাই। তিনি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঘর খালি আছে, আপনি নিতে পারেন। তারপর তিনি আমাকে ভিতরে আসতে বললেন এবং তিনি এগিয়ে চললেন। আমি তার পিছনে পিছনে চলছিলাম এবং আমার চোখ শুধু তার দিকেই ছিল। তার হাঁটার ভঙ্গি, তার শরীরের লয়, সবকিছু আমাকে তার দিকে টানছিল। আমার ভিতরে এক অদ্ভুত আগুন জ্বলতে শুরু করেছিল। তার বাড়ির ভিতরের গন্ধ আলাদা ছিল, এক অদ্ভুত সুগন্ধ যা আমার ভিতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তিনি আমাকে ঘরটি দেখালেন যা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাতাস চলাচল করা ছিল। কিন্তু আমার চোখ ঘরের চেয়ে তার দিকেই বেশি ছিল। তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি ইশারা আমাকে তার দিকে টানছিল। আমি তার কাছে থাকতে চেয়েছিলাম। তারপর আমি তাকে ঘরের ভাড়া জিজ্ঞেস করলাম। তিনি যে ভাড়া বললেন তা একটু বেশি ছিল, কিন্তু আমার কোনো পরোয়া ছিল না। আমি যে কোনো মূল্যে এই ঘরটি নিতে চেয়েছিলাম। আমি তাকে বললাম, আমার এই ঘরটি পছন্দ হয়েছে, আমি এটি ভাড়া নিতে চাই। তিনি হেসে বললেন, ঠিক আছে, আপনি কাল থেকে আসতে পারেন। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম এবং মনে মনে খুব খুশি হলাম। পরের সকালে আমি আমার জিনিসপত্র নিয়ে প্রস্তুত ছিলাম। একটি পুরানো ব্যাগ, যাতে আমার কিছু কাপড়, বই এবং সেই অস্থিরতা যা গতকাল থেকে আমার মনে গেঁথে গিয়েছে। কাকা, তার মুখ, তার হাসি এবং সেই ভঙ্গি আমার মনে বারবার ভেসে উঠছিল। মা আমাকে বিদায় দিতে গিয়ে বললেন, রোহন, শহরে সাবধানে থাকো, কোনো সমস্যা হলে ফোন করো। আমি হালকাভাবে মাথা নাড়ালাম, কিন্তু আমার মন ছিল অন্য কোথাও, সেই বাড়িতে, সেই মহিলার কাছে, যে আমার মনে এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিয়েছিল। সন্ধ্যার অন্ধকারে আমি কাকার বাড়িতে পৌঁছলাম। গলিতে একটু নিস্তব্ধতা ছিল এবং তার বাড়ির বাইরের ছোট বারান্দাটি আমাকে তার দিকে টানছিল। আমি ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলল এবং সামনে তিনি দাঁড়িয়েছিলেন। কাকা, তার শাড়ি গা লাল রঙের ছিল, যার প্রান্ত হালকাভাবে বাতাসে লহরী দিচ্ছিল। তার চুল একটু এলোমেলো ছিল এবং তার মুখে ঘামের একটি ছোট ফোঁটা চকচক করছিল, মনে হচ্ছিল তিনি এইমাত্র রান্নাঘর থেকে এসেছেন। এসো রোহন, তার কণ্ঠে সেই মধুরতা ছিল যা আমার কানে মধুর মতো গলে যাচ্ছিল। আমার ভিতরে এক ঝড় উঠতে শুরু করল। হ্যাঁ কাকা, আমি একটু থেমে বললাম। তার নাম মনে মনে বলার সময় আমার শ্বাস যেন দ্রুত হয়ে গেল। তিনি হালকা করে হাসলেন এবং বললেন, ভিতরে এসো, জিনিসপত্র রেখে দাও, বাইরে গরম লাগছে নিশ্চয়। আমি তার পিছনে পিছনে চললাম। বাড়িতে একটু দনের সুগন্ধ ছিল যা আমার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমার চোখ তার কাঁধে, তার শাড়ির লহরীতে এবং তার হাঁটার ভঙ্গিতে আটকে ছিল। যখন তিনি ঘরের দিকে ঘুরলেন, তার শাড়ির আঁচল একটু কাঁধ থেকে সরে গেল। আমার চোখ সেখানে আটকে গেল, তার কোমরের কোমল রেখা যা শাড়ির নিচে হালকাভাবে ফুটে উঠছিল। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ গরম হয়ে উঠছিল। আমার ভিতরের আগুন কমরায় পৌঁছে আমি আমার ব্যাগ রেখে দিলাম। তিনি আমার কাছে এসে বললেন, রোহন, এই কামরাটা ঠিক আছে তো?
কিছু দরকার হলে বলবে কি তার কণ্ঠে এক অদ্ভুত গরম ভাব ছিল যা আমার হৃদয় স্পর্শ করছিল। আমি শুধু মাথা নাড়ালাম কারণ আমার জিহ্বা যেন হারিয়ে গিয়েছিল। তিনি আমার ব্যাগ ঠিক করতে লাগলেন এবং ঠিক যখন তিনি ব্যাগটা তুললেন তার আঙুলগুলো আমার হাতের সাথে হালকা করে লেগে গেল। সেই স্পর্শ এত নরম, এত গরম ছিল যে আমার সমস্ত শরীরে এক শিহরণ ছুটে গেল। আমি তার দিকে তাকালাম, কিন্তু তিনি শুধু হাসছিলেন, যেন কিছুই হয়নি। আমার মনে এক ঝড় উঠছিল। সেই ছোট্ট মুহূর্তটা আমার জন্য এক অকথিত প্রতিশ্রুতির মতো ছিল। সেই রাতের খাবারের টেবিলে কাকি আমার সামনে বসেছিলেন। তিনি আমার জন্য গরম গরম পরোটা বানিয়েছিলেন। প্রতিবার যখন তিনি আমার প্লেটে পরোটা রাখতেন, তার আঙুলগুলো আমার প্লেটের কিনারা হালকা করে স্পর্শ করত। আমি তার প্রতিটি নড়াচড়ার গভীরভাবে লক্ষ্য করছিলাম। তার হাতের সেই নরম ভাব, চোখের সেই চমক, আর তার শাড়ির সেই পল্লব যা বারবার কাঁধ থেকে সরে যাচ্ছিল। একবার তার পল্লব এতটাই সরে গেল যে তার কোমরের এক অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার দৃষ্টি সেখানে আটকে গেল, আর সেই মুহূর্তে আমার জন্য পৃথিবী যেন থেমে গিয়েছিল। কাকি আমার দৃষ্টি লক্ষ্য করলেন, কিন্তু তিনি শুধু হালকা করে হাসলেন এবং তার পল্লব ঠিক করলেন। খাও রোহন, ভাববার জন্য পুরো রাত পড়ে আছে, তিনি ধীরে বললেন। তার এই কথায় আমার মনে নতুন এক ঝড় উঠল। পরের দিন সন্ধ্যায় আমি কামরায় পড়াশোনা করছিলাম, এমন সময় কাকি দরজা খটখট করলেন। রোহন, চা খাবে? তিনি জিজ্ঞাসা করলেন। আমি তৎক্ষণাৎ বই বন্ধ করে বললাম, হ্যাঁ, অবশ্যই কাকিকু। তিনি ভিতরে এলেন। তার হাতে দুটি পেয়ালা ছিল। একটি পেয়ালা আমার দিকে বাড়ানোর সময় তার শাড়ির পল্লব আবার হালকা করে সরে গেল। আমার দৃষ্টি তার কোমরের সেই নরম রেখায় আটকে গেল। আমি তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিলাম, কিন্তু আমার মুখ গরম হয়ে উঠছিল। কাকি সম্ভবত আমার ঘাবড়ানো লক্ষ্য করলেন, কারণ তিনি হালকা করে হেসে বললেন, কি হয়েছে রোহন? চা ঠান্ডা হয়ে যাবে। তিনি আমার সামনে বসে বললেন, রোহন, তোমার কলেজ কেমন চলছে? আমি বললাম, ঠিক আছে কাকি, এখনও সব নতুন নতুন। তারপর সাহস করে জিজ্ঞাসা করলাম, কাকি, আপনি এখানে একা কিভাবে থাকেন? মানে বাড়িটা তো অনেক বড়। আমার কথা অসম্পূর্ণ ছিল, কিন্তু তিনি বুঝে গেলেন। তিনি হালকা করে মাথা নিচু করে বললেন, একাকিত্ব তো অভ্যাস হয়ে যায় রোহন। আমার স্বামী চলে গেছেন, এখন 10 বছর হয়ে গেছে। আমার দুটি ছেলে আছে, কিন্তু তারা দুজনেই অন্য শহরে চাকরি করে। মাঝে মাঝে আসে। তার কথায় এক অদ্ভুত বিষাদ ছিল, কিন্তু তার চোখে সেই একই চমক ছিল যা আমাকে প্রতিবার তার দিকে টানত। আমি ধীরে বললাম, কাকি, আপনি বিরক্ত হন না? তিনি হালকা করে হেসে বললেন, বিরক্তিকে দূর করার উপায় খুঁজে নিতে হয়। যেমন বাগান করা, বই পড়া, আর এখন তুমি এলে, তাই হয়তো এখন একটু কম একাকিত্ব লাগবে। তার এই কথায় আমার হৃদয়ের স্পন্দন আরও বেড়ে গেল। তিনি কি সত্যিই এমনটা ভাবছিলেন, নাকি এটা শুধু তার কথা বলার সেই নরম ভাব? এক সকালে আমি আমার কামরায় প্রস্তুত হচ্ছিলাম, এমন সময় কাকির কণ্ঠ শুনলাম, রোহন, রোহন, একবার এদিকে আসবে। তার কণ্ঠে এক অদ্ভুত তাড়া ছিল। আমি তৎক্ষণাৎ বাইরে গিয়ে দেখলাম তিনি বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তার শাড়ি ভিজে গিয়েছিল, আর তিনি একটি ছোট কাপড় ধরেছিলেন। রোহন, আমি তোয়ালে নিয়ে যেতে ভুলে গেছি। একবার আমার কামরা থেকে তোয়ালে এনে দেবে? তিনি বললেন। আমার মনে এক ঝড় উঠতে লাগল। আমি মাথা নাড়ালাম এবং তার কামরার দিকে দৌড়ে গেলাম। তার আলমারি খুলে তোয়ালে খুঁজতে লাগলাম। আমার মনে নানা রকম চিন্তা আসছিল। কাকি বাথরুমে, তার ভিজে শাড়ি, আর সেই পরিবেশ যা আমার ভিতরের আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি একটি নরম তোয়ালে নিয়ে বাথরুমের দিকে গেলাম। দরজাটা হালকা খোলা ছিল, আর আমি ধীরে বললাম, কাকি, তোয়ালে। তিনি দরজার পিছন থেকে হাত বাড়ালেন। ঠিক যখন আমি তোয়ালে তার দিকে বাড়ালাম, আমার আঙুল তার ভিজে হাতের সাথে লেগে গেল। সেই স্পর্শ এত গরম, এত নরম ছিল যে আমার সমস্ত শরীরে এক শিহরণ ছুটে গেল। আমি তার দিকে তাকালাম, কিন্তু দরজার আড়ালে শুধু তার বাহু দেখা যাচ্ছিল। আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। ধন্যবাদ রোহন, তিনি ধীরে বললেন, আর দরজা বন্ধ হয়ে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার শ্বাস দ্রুত হচ্ছিল, আর আমার মনে সেই মুহূর্ত বারবার ফিরে আসছিল। কিছুদিন পরে কাকি বললেন, রোহন, আমার বাজারে যেতে হবে, কিছু জিনিস কিনতে হবে। সঙ্গে যাবে? আমি তৎক্ষণাৎ হ্যাঁ বললাম। আমি আমার বাইক বের করলাম, আর কাকি আমার পিছনে বসলেন। ঠিক যখন তিনি বসলেন, তার শাড়ির কিনারা হালকা করে আমার কোমর স্পর্শ করল। আমি বাইক স্টার্ট করলাম, আর যখন আমরা চলতে শুরু করলাম, তার শরীর আমার শরীরের সাথে হালকা করে লেগে থাকছিল। তার শ্বাস আমার কাঁধের কাছাকাছি ছিল, আর তার আঙুলগুলো আমার কোমরের হালকা করে ঠেকেছিল।
আমার জন্য সেই মুহূর্তে রাস্তা, গাড়ি আর দুনিয়া গায়েব হয়ে গিয়েছিল। বাজারে ভিড় ছিল এবং কাকি আমার এত কাছে হাঁটছিলেন যে তার শাড়ির পল্লু বারবার আমার কাঁধে ছুঁয়ে যাচ্ছিল। একবার যখন ভিড়ে ধাক্কাধাক্কি হল, কাকির হাত আমার হাতে লেগে গেল। আমি তৎক্ষণাৎ তার হাত ধরে ফেললাম যাতে তিনি সামলে উঠতে পারেন। তার আঙুলগুলি আমার হাতের তালুতে রয়ে গেল এবং আমার জন্য সেই মুহূর্তে ভিড় গায়েব হয়ে গেল। সাবধান কাকি, আমি বললাম, কিন্তু আমার কণ্ঠে এক অদ্ভুত কম্পন ছিল। তিনি হালকা করে হেসে বললেন, তুমি তো রোহন, আমার কি ভয়? তার এই কথায় আমার হৃদয়ের স্পন্দন আরও বেড়ে গেল। কাকি একটি দোকানে দাঁড়িয়ে কিছু সাজসজ্জার জিনিস দেখতে লাগলেন। তার শাড়ির পল্লু আবার সরে গেল এবং আমার দৃষ্টি তার কোমরের সেই নরম রেখায় আটকে গেল। আমি তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিলাম, কিন্তু কাকি সম্ভবত আমার অস্বস্তি লক্ষ্য করলেন। রোহন, এটা কেমন? তিনি জিজ্ঞাসা করলেন, তার চোখে এক শরারতি চমক ছিল। আমি হালকা করে হেসে বললাম, আপনি যা বেছে নেবেন তা সুন্দরই হবে। কাকিকু তিনি হেসে বললেন, তুমিও কিছু বেছে নাও, বাড়ি তো তোমারও। কি তার এই কথায় আমার মনে এক নতুন উষ্ণতা ভরে গেল। বাজারের সেই হাঁটায় আমার মনে এক নতুন ঝড় তুলে দিয়েছিল। কাকির আমার পিছনে বাইকে বসা, তার শরীর আমার শরীরে হালকা করে লাগা এবং তার নিঃশ্বাসের সেই উষ্ণতা, সবকিছু আমার মনে বারবার ফিরে আসছিল। তোয়ালের ঘটনা তো আমার মনে আগুনকে আরও দাবানলে পরিণত করেছিল। তার ভেজা আঙুলের সেই স্পর্শ, সেই অর্ধখোলা দরজা এবং তার কণ্ঠের সেই মধুরতা, আমি রাত জেগে সেই মুহূর্তগুলোর কথা ভাবতাম। আমার জন্য কাকি এখন শুধু গৃহকর্ত্রী ছিলেন না, তিনি এক রহস্য ছিলেন যিনি আমার হৃদয়কে প্রতিটি মুহূর্তে অস্থির করে তুলছিলেন। এক সন্ধ্যায় আমি আমার ঘরে বই নিয়ে বসেছিলাম, কিন্তু আমার মন পড়ায় ছিল না। আমার চোখ বারবার জানালার দিকে যাচ্ছিল, যেখান থেকে কাকির বারান্দার হালকা আলো দেখা যাচ্ছিল। ঠিক তখনই কাকি দরজা খটখট করলেন। রোহন, কি করছ? তার কণ্ঠে সেই ঝংকার ছিল যা আমার কানে মধুর মতো গলে যেত। আমি তৎক্ষণাৎ বই সরিয়ে বললাম, শুধু পড়ছি কাকি। আপনি ভিতরে আসুন। তিনি ভিতরে এলেন, তার হাতে একটি ছোট ট্রে ছিল যাতে 2টি কাপ চা এবং কিছু বিস্কুট ছিল। কাকি ট্রে আমার সামনে রেখে বললেন, রোহন, এতক্ষণ পড়ছ, একটু মস্তিষ্ককে বিশ্রাম দাও, এই চা খাও। ও আমি চায়ের কাপ তুলে নিলাম এবং যেই আমি তা নিলাম, আমার আঙুলগুলি তার হাতে হালকা করে ছুঁয়ে গেল। সেই স্পর্শ এত নরম, এত উষ্ণ ছিল যে আমার সমস্ত শরীরে এক শিহরণ ছুটে গেল। আমি তার দিকে তাকালাম, কিন্তু তিনি শুধু হাসছিলেন, যেন কিছুই হয়নি। তিনি আমার সামনে বসে গেলেন এবং তার শাড়ির পল্লু আবার হালকা করে সরে গেল। আমার দৃষ্টি সেখানে আটকে গেল এবং আমার জন্য সেই মুহূর্তে পৃথিবী যেন থেমে গেল। কি হল রোহন? চা ঠান্ডা হয়ে যাবে, তিনি ধীরে বললেন, তার চোখে এক শরারতি চমক ছিল। আমি তড়িঘড়ি কাপটি ঠোঁটে নিয়ে গেলাম, কিন্তু আমার শ্বাস দ্রুত ছিল। চা খেতে খেতে আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, কাকি, আপনি এত বছর ধরে একা আছেন, কখনো মনে হয়নি যে এখন কারও প্রয়োজন আছে? তিনি কাপটি টেবিলে রেখে হালকা করে মাথা নিচু করলেন, তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন, জানো রোহন, মানুষের কিছু প্রয়োজন হয়, এমন প্রয়োজন যা শুধু একজন পুরুষই পূরণ করতে পারে। কি? তার এই কথায় আমার মনে এক ঝড় উঠল। আমি তার দিকে তাকালাম এবং তার চোখ আমার চোখের সাথে মিলে গেল। এক মুহূর্তের জন্য আমার মনে হল তিনি আমার মনের কথা পড়ছেন। আমার মাথায় এক প্রশ্ন ঘুরছিল, কাকি কি আমার প্রতি আকৃষ্ট? তিনি কি আমাকে কিছু বলতে চাইছেন? আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং আমার শ্বাস যেন আটকে গেল। কাকি, আপনি? আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার জিভ জড়িয়ে গেল। তিনি হালকা করে হেসে বললেন, এত ঘাবড়ানোর কি আছে রোহন? আমি শুধু আমার মনের কথা বলছিলাম। তোমার মতো যুবকের হয়তো এসব বোঝা কঠিন, কিন্তু জীবনে কিছু শূন্যতা এমন হয় যা ভারী হয়ে দাঁড়ায়। কি? তার এই কথায় আমার মনে আরও অস্থিরতা ভরে গেল। আমি ভাবতে লাগলাম, তিনি সত্যিই কি আমার প্রতি আকৃষ্ট, নাকি এ শুধু তার একাকিত্বের কথা? আমার দৃষ্টি তার দিকে আটকে ছিল, তার মুখের সেই নরম হাসি, তার শাড়ির সেই পল্লু যা এখনও হালকা করে সরে যাচ্ছিল এবং তার চোখের সেই চমক যা আমার ভিতরের আগুনকে আরও দাবানলে পরিণত করছিল। তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, রোহন, এখন তুমি পড়ো, আমি রান্নাঘরে কিছু কাজ সেরে নিই। যেই তিনি যেতে লাগলেন, তার শাড়ির প্রান্ত আমার কাঁধে হালকা করে ছুঁয়ে গেল। আমি সেখানেই থেমে গেলাম, আমার শ্বাস দ্রুত ছিল এবং আমার মনে সেই মুহূর্ত বারবার ফিরে আসছিল। কাকির সেই কথা, তার প্রয়োজন, তার একাকিত্ব, সবকিছু আমার মনে গুঞ্জরিত হচ্ছিল। আমাকে ডাকলেন, কাকি, রোহন, একটু রান্নাঘরে আসো, কিছু সাহায্য চাই। আমি তৎক্ষণাৎ তার কাছে গেলাম। রান্নাঘরটি ছোট ছিল, আর তিনি একটি উঁচু আলমারি থেকে মশলার ডিব্বা বের করার চেষ্টা করছিলেন।
তার শাড়ির পল্লব একটু সরে গিয়েছিল, আর আমার চোখ আটকে গেল তার কোমরের সেই কোমল রেখায়। আমি তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। রোহন, এই ডিব্বাটা বের করে দাও, তিনি বললেন। আমি তার কাছে গেলাম, আর ঠিক যখন ডিব্বা বের করার জন্য হাত বাড়ালাম, আমার কাঁধ তার কাঁধের সাথে হালকা করে লেগে গেল। তার নিঃশ্বাস আমার মুখের এত কাছে ছিল যে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ডিব্বাটা বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। যখন তিনি ডিব্বাটা নিলেন, তার আঙুলগুলো আমার হাতকে স্পর্শ করল। সেই স্পর্শ এত গরম, এত কোমল ছিল যে আমার সমস্ত শরীরে এক শিহরণ ছড়িয়ে গেল। ধন্যবাদ, রোহন, তিনি মৃদুভাবে বললেন, আর তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। আমি হালকা করে মাথা নাড়ালাম, কিন্তু আমার দৃষ্টি তার দিকেই আটকে ছিল। তার মুখের উপর ঘামের সেই ছোট্ট ফোঁটা, তার শাড়ির সেই পল্লব যা এখনও একটু সরে যাচ্ছিল, আর তার নিঃশ্বাসের সেই উষ্ণতা যা আমাকে তার দিকে টানছিল। কাকি, আপনি খুব ভালো রান্না করেন, আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠে ছিল এক অদ্ভুত কাঁপুনি। তিনি হেসে বললেন, শুধু এতটুকু প্রশংসা? কখনো তুমিও কিছু বানিয়ে দেখাও। রোহন কি তার এই কথা পরিবেশকে হালকা করে দিল, কিন্তু আমার মনে সেই মুহূর্ত বারবার ফিরে আসছিল। কাকির সেই কথা, তার প্রয়োজন, তার একাকিত্ব। আমার মাথায় গুঞ্জরিত হচ্ছিল। আমি ভাবতে শুরু করলাম, হয়তো কাকি আমাকে আরও কিছু ইঙ্গিত দিচ্ছেন। তো বন্ধুরা, এই গল্পটি অনেক লম্বা, তাই গল্পের পরবর্তী অংশ আগামীকাল নিয়ে আসব। এই গল্পে আর কি কি ঘটে তা আমি পরবর্তী অংশে বলব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইকও করবেন। ধন্যবাদ।